বিয়ে শব্দটিতে শুরু দুটো বর্ণ থাকলেও এর গভীরতা বিশাল। বিয়ে নামক বিষয়ে যে জড়িয়েছে, বাস্তবতা তার কাছে পানির মতো সহজ। সুখ দুঃখের এক সমাবেশ রয়েছে এখানে। আমার জীবনেও এসেছিল বিয়ে নামক সমাধিটি, এসে আমায় ছন্নছাড়া করে দিয়েছে। পারভিন আপা সেই দিনের পর থেকে এমন পিছে লেগেছে যে বিয়ে ছাড়া কোনো কথাই নেই তার মুখে। এতিমখানার প্রতিটি শিক্ষককে বলে দিয়েছে বোঝাতে। সকলে মিলে এবার ধরেছে আমায়, বিয়ে করো, ছেলে দেখি, আরও কত কি। আমি শুধু শুনছি সবটা। এসবের প্রতি কেন যেন আগ্রহ আসে না তেমন। কাজ নিয়েই মহাব্যস্ত আমি। এরই মাঝে বিপত্তি বাঁধে। গ্রামের প্রাইমারি স্কুলের এক শিক্ষক আপার কাছে আমার বিয়ের প্রস্তাব দিয়ে বসেন। আপাই একমাত্র ছিলেন ওখানে আমার ওপর পদের, এবং তার কথাই শুনতাম আমি, মেনে চলতাম বলে তার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছে। এবার পেয়ে গেল আরও সুযোগ। বিয়ে আমায় করতেই হবে। দিনরাত একই কথা বলে বেড়ায়। বিরক্ত হয়ে গেছি আমি। ওদের জোরাজুরিতে এক প্রকার রাজি হলাম আমি। বিয়ে ঠিক করতে বলি, আপা বাধা সাধে। আমার পছন্দ ছাড়া কিছুতে বিয়ে দেবেন না তিনি। বিয়ে সারা জীবনের বন্ধন। একবার সংসার ভেঙেছে আমার। দ্বিতীয় সিদ্ধান্ত খুবই ভেবে চিন্তে নিতে হবে। লোকটার সঙ্গে দেখা করে কথা বলতে বলেন, তার বিষয়ে জানতে বলেন, একে অপরকে চিনতে বলেন। আমি আগ্রহ দেখাই না, আগের ন্যায় কাজ নিয়েই পড়ে থাকি। বাধ্য হয়ে আপায় এক শুক্রবারে সব অ্যারেঞ্জ করে। একটা কফি শপে দেখা করতে বলেন আমাদের। দুজনকে ঠিকানা দিয়ে বিকেলে যেতে বলেন দেখা করতে। এ কথা শুনেই মনের মাঝে অস্থির লাগা শুরু হয় আমার। একা যেতে চাই না কিছুতেই, ভয় লাগে কেন যেন। আপা ভরসা দিয়ে বলেন, কিছু কিছু বিষয় একাই সামলাতে হয়। মানুষ সবসময় সব পরিস্থিতিতে তোমার পাশে থাকবে না। এখন আর আগের তন্নি নও তুমি। মনকে শক্ত করে দেখা করে এসো। ছেলেটাও পরিচিত, এখানেই থাকে, ভয় নেই। তবুও কোনো সমস্যা হলে কল দিও। ভরসা পেয়ে রাজি হয় আমি। ওই দিনই আমার আবার গুরুত্বপূর্ণ একটা কাজ পড়ে, যেখানে না গেলেই নয়। আপাকে জানায় বিষয়টা। তিনি বলেন, সমস্যা নেই, কাজ শেষে সোজা কফি শপে চলে যাবে। ডেট পেছালে ছেলেটা আমাদের মিথ্যাবাদী মনে করতে পারে। যাও, গিয়ে দেখা করে এসো। তৈরি হয়ে বের হয় আমি। কাজ শেষ করে বেলা 4:30 নাগাদ ঠিকানা মতো পৌঁছায়। কফি শপের ভেতরে ঢুকতেই দেখলাম ছেলেটা এক কোণে বসে আছে। আমাদের এতিমখানার সামনে দিয়ে যাতায়াত করতো সে, তাই চিনি। সামনে গিয়ে দাঁড়াই আমি। সম্মানসূচক উঠে দাঁড়িয়ে বসতে বলেন। বসি চুপচাপ। ছেলেটিও বসেছে। পরনে তার ব্লু রঙের পাঞ্জাবি, হাতে ঘড়ি। টিচারই লাগছে। দেখতে ভালোই, ফর্সা চেহারায় খোঁচা খোঁচা দাড়ি। লোকটার বয়স যে খুব কম তা কিন্তু নয়। উনিও বিবাহিত ছিলেন। সম্ভবত ওনার স্ত্রী ক্যান্সারে মারা গেছেন বছর আগে। লোকটা 2 কাপ কফি অর্ডার করেন। আমি তখনও চুপ করে বসে আছি। ভীষণ নার্ভাস লাগছে আমার। এমন পরিস্থিতিতে প্রথম আমি। কফি এলে দুজনেই হাতে নিই। উনি এক চুমুক দিয়ে বাইরে উকি দেয়। আমার গাড়ি পার্ক করা ছিল বাইরে। বললেন, গাড়িটা আপনার নিজস্ব? জি সূচক উত্তর দিলাম আমি। এরপর দুজনেই চুপ। আমি ইতস্তত বোধের চোটে খেতেও পারছি না, শুধু কাপ হাতে বসে আছি। হঠাৎ তিনি বলেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে? একটু ভ্যাবাচাকায় খেলাম আমি। নিজেকে যথাসাধ্য সামলে নিয়ে সরু গলায় জবাব দিই, আছে চলার মতো, খুব বেশি নেই। লোকটা আবারও প্রশ্ন করলেন, চলার মতো কত? কত লাখ? আপনি অনেক ভালো পদে আছেন, আমি জানি। অনেকগুলো উন্নত কাজের সঙ্গেও জড়িত আছেন। লাখ পেরিয়ে কোটিতে গিয়েছে নিশ্চয় আপনার টাকার পরিমাণ। আমি এবারে কোনো জবাব দিলাম না। ভেবেছিলাম আমার চুপ থাকা দেখে লোকটা প্রসঙ্গ পাল্টাবে, লজ্জা পাবে, কিন্তু না, তা হলো না। উনি পুনরায় প্রশ্ন করে, কটা বাড়ি আছে আপনার? কত শতাংশ জমি কিনেছেন? প্রথম দেখায় এই কেমন প্রশ্ন। এবার আর চুপ থাকলাম না আমি। বললাম, আমার টাকার প্রতি দেখছি আপনার ভীষণ আগ্রহ। বিয়েটা কি আমাকেই করবেন নাকি আমার টাকাটাকে? লোকটা অপ্রস্তুত হয়ে পড়েছে বোধহয়। শুকনো হেসে বলে, এসব কি বলছেন? টাকাকে কেউ বিয়ে করে? আপনার বিয়ে করতে ইচ্ছুক আমি, তাই আপনার বিষয়ে জানতে চাই। আপনি আমার নয়, আমার টাকার বিষয়ে বেশি আগ্রহী। এই জন্যই কথা সূত্রপাতই করছেন টাকার অ্যামাউন্ট দিয়ে। কিন্তু টাকাটাও তো আপনারই। আপনার টাকার বিষয়েই তো জানতে চাচ্ছি। বিয়ের আগে জেনে শুনে নেওয়া ভালো। বিয়েটা আমায় করলে সর্বপ্রথম আমার বিষয়ে জিজ্ঞেস করতেন, টাকার বিষয়ে না। টাকা ক্ষণিকের। আমার আত্মসম্মান মূল্যবোধ সারা জীবনের। টাকা কখনোই মানুষের পরিচয় বহন করে না। লোকটাকে দেখলাম মাথা নিচু করে আছে। আমি ব্যাগ নিয়ে উঠে দাঁড়ালাম। কফির দাম দিয়ে আসছি বলে চলে আসলাম। এমন লোকের সঙ্গে আর যাই হোক, বিয়ের মতো পবিত্র সম্পর্ক গড়তে চাই না আমি। উনি আমায় নয়, আমার প্রতিপত্তিকে চায়। এতিমখানায় ফিরে আপাকে সবটা বললাম। তিনি রেগে একাকার। আরও 2-3টে শুনিয়ে আসা উচিত ছিল বললেন। ভাবলাম, যাক, এবার আর কেউ বিয়ে নিয়ে মাতামাতি করবে না। সেগুড়ে বালি হলো। 2 দিনের মাথায় আর একটা বিয়ের প্রস্তাব এলো। একজনের সঙ্গে দেখা করেছি, এটা পুরো ছড়িয়ে গেছে।
তাই যারা পিছে লেগেছিল বিয়ের প্রস্তাব নিয়ে আসছে আপার কাছে। আপা এবারও বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দিল আমায়, বলল, একজন খারাপ হয়েছে বলেই কি সবাই খারাপ হবে? উনি তো বোঝে না। আমার জীবনে যারা এসেছে নিজ স্বার্থ নিয়ে এসেছে, কেউ এসেছে রূপের জন্য, কেউ বা শুধুই পেতে, এখন আবার অর্থের লোভে। বিনা স্বার্থে ভালোবেসে আসেনি কেউ। ছেলেটা অবিবাহিত। যখন আমি বিষয়টি জানলাম, চরম প্রতিবাদ করলাম। আমি ডিভোর্সি, 2 বাচ্চার মা। আমি কিভাবে অবিবাহিত ছেলেকে বিয়ে করতে পারি? কেন করা যাবে না? এই কাজ পৃথিবীতে তুমি একমাত্র করছো না। কত লোক বিবাহিত হয়েও অবিবাহিত ছেলে মেয়েকে বিয়ে করে। বেশিরভাগই ছেলেরাই এখন এমন করে। তুমি করলে দোষ কোথায়? ছেলেটা নিজে যেচে এসেছে, তুমি তো যাওনি। তোমায় ভালো লেগেছে বলে এসেছে। সব জেনে শুনেই প্রস্তাব দিয়েছে সে। এছাড়াও একেবারে অবিবাহিত বলা যাবে না তাকে। বিয়ে হয়েছিল, সংসার হয়নি। বউ উঠিয়ে আনার আগেই প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিল। তাই রাগে আর ছেলেটা বিয়ে করেনি এই অবধি। এবার তোমায় দেখেছে, ভালো লেগেছে, তাই বিয়ের সিদ্ধান্ত নিয়েছে। খারাপ কিছু নেই এখানে। পাপ করছো না তুমি, যা বুঝলাম। আপাকে বোঝানো অসম্ভব। বিয়ের ব্যাপারে তিনি খুবই কঠোর হয়েছেন। তর্ক না করে রাজি হয়, এছাড়া উপায় নেই আমার কাছে। এবারে দেখা করতে যাওয়ার সময় আপা গা ভর্তি গহনা পরিয়ে দিল। সবই তার গহনা, আমার কোনো গহনা নেই। স্বর্ণ তেমন পছন্দ নয় আমার, তাই বানাইনি। আপার ছোট্ট গলার হার, কানের দুল, হাতের আংটি, চুড়ি পরিয়ে দিয়েছে। আমি নিষেধ করেছি বহুবার, তিনি শোনেননি। বাধ্য হয়ে এসব পড়েই গেলাম। এবারে একটা রেস্টুরেন্টে এসেছি। এই ছেলেকে আমি আবার চিনি না, ফোন দিয়ে কনফার্ম হয়ে এসেছি। ছেলেটা শুরু থেকে আমার হাত, গলা, কানের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। বিব্রত হয় আমি, হালকা কেশে ধ্যান ভাঙার চেষ্টা করি। লোকটা হুড়মুড়িয়ে ওঠে। প্রথম প্রশ্ন এবার আমিই করি। নাম, পরিচয়, ঠিকানা জিজ্ঞেস করি। উনি একটা কোম্পানির ম্যানেজার পদে আছেন। কথাবার্তা শুনে ভদ্রই মনে হলো। এই ছেলেটার গায়ের রং আবার একটু চাপা, তবে আকৃতি সুন্দর, গোলগাল চেহারা। হেসে হেসে জবাব দেয়। আমার প্রশ্নের পালা শেষ হলে তিনি প্রশ্ন শুরু করেন। ওনার করা প্রথম প্রশ্নটাই ছিল, আমার ডিভোর্স হলো কেন? প্রস্তুত ছিলাম আমি। ইভেন উনি জিজ্ঞেস না করলেও আমি জানাতাম সবটা। একজনের সঙ্গে জীবন গড়ার চিন্তা করছি, অতীতের সবটাই জানানো উচিত। না হলে ভবিষ্যতে এই অতীতকে ঘিরে অশান্তি তৈরি হবে। লুকোচুরির স্বভাব আমার নেই। যা ঘটেছে সবটাই সত্য। খুলে বলি তাকে আমার অতীত বিষয়ে। সব শুনে তিনি বলেন, আপনার কোনো দোষ নেই তাহলে। আপনি চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। আমরা কথা এগোতে পারি, কিন্তু আমার কিছু শর্ত আছে, সেগুলো শুনে নিন। ভুরু কুঁচকে তাকায় তার দিকে। তিনি বলেন, প্রথম শর্ত, বিয়ের পর আপনার সব কিছু আমার নামে করে দিতে হবে। ব্যাংক ব্যালেন্স থাকলে সবটাই আমার নামে করতে হবে, জমি থাকলেও সব। আসলে মেয়েদের কাছে অর্থ সম্পদ থাকলে অহংকার বেড়ে যায়, স্বামীকে স্বামী বলে মূল্যায়ন করে না। স্ত্রীর সব সময় স্বামীর পদতলে থাকতে হয়, এই জন্য স্ত্রীর এত সম্পদ থাকা ভালো নয়। দ্বিতীয় শর্ত, কাজকর্ম যা করেন ছেড়ে দিতে হবে, মন দিয়ে সংসার করতে হবে। বিয়ের পর আপনার একমাত্র কাজ হবে স্বামী এবং শ্বশুর শাশুড়ির সেবা। তৃতীয় শর্ত, যেহেতু আপনার বাচ্চা আছে তাই ওদের নিয়ে বেশি মাতামাতি করা যাবে না। মাসে একবার দেখা করতে পারবেন। আপনার কোনো সম্পদ অথবা অর্থের ওপর ওদের কোনো অধিকার থাকবে না, কারণ ওরা অন্যের ঔরসজাত সন্তান, আমার নয়। আমার স্ত্রী হলে আমি কেন্দ্রিক বিষয় ছাড়া কোনো কিছু আপনার থাকবে না। বিয়ের পরেই বাচ্চা নিতে হবে, না হলে পুরনো বাচ্চা ভুলতে পারবেন না। এই আমার শর্ত, মানতে রাজি আপনি? ভালোই শর্ত দিয়েছেন আপনি। এক পক্ষের শর্ত যুক্তি সাপেক্ষ হয় না ঠিক। আমারও কিছু শর্ত আছে, এবার আমারগুলো শুনুন। বিয়ের পর আপনাকে আমার সব কথা শুনতে হবে, আমার কথায় চলতে হবে। আমি উঠতে বসলে উঠবেন, বসতে বললে বসবেন। এক কথায় আমার হাতের পুতুল হয়ে থাকতে হবে। আমার মন মর্জি মতো চলতে হবে। আমি যেমন আমার সব অর্থবিত্ত আপনাই দিয়ে দেব, তেমনি আপনি আপনার সব কিছু আমায় দেবেন। জমি বাড়ি যা আছে লিখে দেবেন। মাস শেষে স্যালারি পেয়ে সব টাকা আমার হাতে এনে দিতে হবে। আমার মন মতো খরচ করবেন। বাড়ির শুদ্ধ লোককে আমায় কথায় চলতে হবে, আপনি সহ আপনার বাবা মা সবাইকে। বাচ্চা নেব ঠিক আছে, বাচ্চার ওপর শুধু আমার অধিকার থাকবে। বাচ্চা নিয়ে আপনার পরিবার কোনো জ্ঞান দিতে পারবে না। এবার বলুন, রাজি আছেন? আমার কথা শেষ হয়েছে কি হয়নি, লোকটা চেঁচিয়ে উঠেছে, উঁচু গলায় বলে, ছি, আপনি কত নিচু!
এই জন্যই আপনার সংসার ভেঙেছে। এতক্ষণ সংসার ভাঙার যে কারণ শোনালেন সবই মিথ্যা। দোষ আসলে আপনার। আপনার মতো মেয়ে কোনো সংসারেই টিকতে পারবে না। বিয়ের আগে এমন মন মানসিকতার পরিচয় দিচ্ছেন, না জানি বিয়ের পর কী রূপ দেখাবেন। জি ঠিক বলেছেন, আরও ভয়ঙ্কর রূপ দেখাবো। এটা আপনার প্রাপ্য। বিয়ের আগে একটা মেয়ের স্বাধীনতা কেড়ে নিতে চান। কোন সাহসে? আমার সব কিছু নিজের নামেই নেবেন আর নিজেরগুলো দেবেন না? স্বামী ও সংসার ধর্ম পালন করা প্রত্যেকটি মেয়ের দায়িত্ব। তাই বলে সব ছেড়ে শুধু এইসবই করে যাব? আমার মন নেই, ইচ্ছে অনিচ্ছে নেই। দাসী নয় আমি কারো। খুব সহজে বলে দিলেন কাজ ছাড়ার কথা। এই জায়গাতে আসতে আমার কত পরিশ্রম হয়েছে জানেন? আমার ত্যাগ বিসর্জনের বদলে এই অর্জন। আমার কঠোর পরিশ্রম, অধ্যবসায় সব ভুলে যাব আপনার মতো মানুষের জন্য। আপনার কথায় সব ছেড়ে দেব ভাবলেন কি করে? আর সন্তান কখনো নতুন পুরনো হয় না। আমার জীবনের অংশ ওরা, ওদের জন্যই সব। খুব সহজে বলে দিলেন আমার সব কিছুর ওপর ওদের অধিকার থাকবে না। থাকবেটা কার তাহলে? আপনার। ওরা শুধু আমার সন্তান না, ওরা আমার ভবিষ্যৎ। ওদের জন্যই আমার সব কিছু। আমার সংসার ভেঙেছে ঠিক আছে, আপনিও ফ্রেশ নন, আপনার বউ ভেঙে গিয়েছিল, সবই জানি আমি। আসলে প্রেমিকের সঙ্গে নয়, পালিয়েছে আপনার ব্যবহারে। আপনার মতো বদ্ধ উন্মাদ মানুষের কাছ থেকে রেহাই পেতে হয়তো বেচারা পালিয়েছে। প্রেমিক থাকলে হয়তো বিয়ের আগেই পালিয়ে যেত। আপনার মতো মানুষের কাছ থেকে পালিয়ে যান বাঁচিয়েছে বেচারা। লোকটা দ্বিগুণ চিৎকার করে বলে, যত বড় মুখ নয় তত বড় কথা। আপনার মতো ডিভোর্সি 2 বাচ্চার মাকে আমি যে বিয়ের প্রস্তাব দিয়েছি এটাই অনেক। উনি অভদ্র হলেও আমি হলাম না। মান সম্মান আছে আমার। নিচু স্বরেই জবাব দিলাম, আপনার মতো নিচু মনের মানুষের সঙ্গে আমি এখনও যে কথা বলছি সেটা আপনার ভাগ্য। উঠে দাঁড়িয়ে বাইরের দিকে হাঁটা ধরলাম। ছেলেটা পেছন থেকে তেড়ে এলো আমার নিকট, হাত ধরে বলল, এত বড় স্পর্ধা আপনার? পাবলিক প্লেসে অপমান করেন? আমি পেছন ঘুরে ঠাঁস করে ছেলেটার গালে থাপ্পড় বসিয়ে দিলাম। রাগান্বিত চোখে বললাম, পরের বার মেয়ে দেখতে যাওয়ার সময় থাপ্পড়টা মনে রাখবেন। হনহনিয়ে বেরিয়ে আসি আমি। ছেলেটা গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। বাইরে আসতেই 2জন পুলিশ অফিসার এগিয়ে আসে আমার নিকট। এরা আমার পরিচিত। আমার বড় কোনো মিটিংয়ে সঙ্গে গিয়েছে সেফটি দিতে। ওনারা এগিয়ে এসে বললেন, অ্যানি প্রবলেম ম্যাম? আপনাকে চিন্তিত দেখাচ্ছে। জবাব দিলাম না কোনো। গাড়িতে গিয়ে বসলাম সোজা। এই ছেলের সঙ্গে আকাশের চেহারার মিল আছে অনেক। স্বভাবও একই। দুটোই স্বার্থপর। আর যাই হোক, জীবনে দ্বিতীয় ভুল করব না আমি। স্বামীর সংসার করে করে সব হারিয়েছি। দিন শেষে বিতাড়িত হয়েছি। এবার আমি নিজের জন্য ভাবতে চাই, নিজের জীবন নিয়ে ভাবতে চাই। আপনারা হয়তো ভাবছেন আমার দেওয়া শর্তের কথা। এগুলো আসলে ছেলেটাকে শিক্ষা দিতে বলেছি আমি। অমন নিজ মন মানসিকতা আমার নয়। এতিম আমি, মা বাবা না থাকার মর্ম বুঝি। বরাবরই চেয়েছি আমার একটা পরিবার হোক, একটা বাবা মা পাই আমি। অন্যের ছেলেকে নিজের হাতের পুতুল করার কোনো ইচ্ছে আমার নেই। চাইলে আকাশকে নিজের বশে রাখতে পারতাম আমি। একসময় আমার প্রতি পাগল ছিল সে। আমি চাই প্রতিটি মানুষের একটা নিজস্ব মূল্যবোধ থাকুক। অন্যের কথায় মেরুদণ্ডহীন হয়ে বেঁচে থাকার কোনো মানেই হয় না। অমন পুরুষ আমার নিজেরই পছন্দ নয়। পুরুষ মানুষ হবে আলাদা ব্যক্তিত্ব সম্পূর্ণ। এইসব ভাবতে ভাবতে এতিমখানায় পৌঁছে গেলাম। আপা সহ অন্য সব টিচার আমায় দেখে এগিয়ে এলো। গাড়ি থেকে নেমে ভেতরে প্রবেশ করা মাত্রই তারা একের পর এক প্রশ্ন করতে লাগে, ছেলে কেমন, পছন্দ হলো কি না, কি কথা হলো, কি কাজ করে, আরও কত কি। আমি জবাব না দিয়ে ঘরের মাঝে প্রবেশ করলাম। পারভিন আপাও এলো, সঙ্গে বাকিরাও। ঘরে ঢুকেই ঢক ঢক করে 1 গ্লাস পানি খেলাম। আমার এমন ব্যবহারে এবার সবার টনক নড়েছে, অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। পারভিন আপা এগিয়ে এসে বলেন, ভেবো না তন্নি, এটা পছন্দ না হলে সমস্যা কি? আরও ছেলে আছে, প্রয়োজনে আরও দেখা করিয়ে দেব তোমার সঙ্গে। দেখবে ঠিক ভালো ছেলে পাবে তুমি। ভীষণ রাগ লাগে আমার, মেজাজ ঠিক রাখতে পারি না। অনেক ধৈর্য ধরেছি, আর পারলাম না। রক্ত চক্ষুতে সামনের দিকে তাকিয়ে উচ্চ স্বরে বলি, আমি আপনাদের কাছে বেশি হলে বলে দিন, চলে যাব আমি অনেক দূরে। কখনো বিরক্ত করব না, তবুও আর এসব কাজে যেতে বলবেন না আমায়। আমার ব্যবহারে সবাই অবাক, বড় বড় চোখ করে তাকিয়ে আছে সব। জোরে জোরে শ্বাস নিতে লাগি আমি। রাগে গা যেন জ্বলছে। আপা ধীরে ধীরে এগিয়ে আসে, পাশে বসে মাথায় হাত রাখে। চুপ করে আছি আমি। সবাইকে চলে যেতে বলেন আপা। চলে গেলে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে দিয়ে বলেন, কি হয়েছে তন্নি, রেগে
দাঁড়িয়ে আছো কেন বোন? কেউ কি কিছু বলেছে তোমায়? মন খারাপ? তার নরম সুরে মনটা গলে যায় আমার। কান্নায় ভেঙে পড়ি আমি। জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠি। আপা সময় দেন আমায়, নিজেকে সামলে নেওয়ার সময়। সব পরিস্থিতিতেই মানুষকে প্রশ্ন করতে নেই, কিন্তু মনটা হালকা হয় আমার। আপাকে সবটা খুলে বলি, তিনিও রেগে একাকার। ছেলেটার নামে মানহানির মামলা করতে চায়। আমি নিষেধ করি, ঝামেলার দরকার নেই। আপা বলেন, লাগবে না ভালোবাসার মানুষ। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দাও। ভুলেই গিয়েছিলাম এই দুনিয়ার স্বার্থ ছাড়া চলে না। তোমায় আমরা সবাই ভালোবাসি, নতুন কারোর দরকার নেই। তোমার কষ্টের পাল্লা নতুন করে ভারী হোক চাই না। তুমি ছেলে মেয়ে নিয়ে আমাদের সঙ্গে নিয়েই থাকবে বরং। সবাই তো স্বামীর সংসার নিয়েই থাকে, আমাদের তন্নি না হয় আমাদের নিয়েই থাকুক। আপাকে জড়িয়ে ধরে প্রশান্তি অনুভব করি। এরই মাঝে খবর পেলাম একটা কোম্পানি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছে। মূলত আমাদের এতিমখানার মেয়েদের হাতের কাজ আমি কিছু দোকানে দেখিয়েছিলাম, তারা পছন্দ করেন ওদের কাজ। তাই ওদের হাতের তৈরি জামার ডিজাইন, ব্যাগ, থ্রি পিস তৈরি করে দিত। আমি সেগুলো দোকানে সেল করে দিয়ে টাকা ওদেরকে দিতাম। সেই টাকা দিয়ে কেউ কেউ নিজের পছন্দের জিনিস কিনত, কেউ বা গুছিয়ে রাখতো। এতে করে ওরা নিজেদের এক্সট্রা চাহিদাগুলো পূরণ করত। এক কাজে থাকলে যেমন নতুন কাজের খোঁজ পাওয়া যায়, বিষয়টা হলো তাই। ধীরে ধীরে ফেব্রিক্স, সুতোর কাজ শুরু করে ওরা। নিত্য নতুন ডিজাইন করে দিত, ভালো দাম আসতো সেগুলোর। তবে এসবই ওরা করেছে অবসর সময়ে। খাওয়া, ঘুম, পড়াশোনা বাদে যেটুকু সময় পেত কাজ করত। এতে করে ওদের সময় কেটে যেত ভালো। এই কাজ নাকি একটা কোম্পানির চোখে পড়ে। তারা অর্ডারে জামা নিতে চায় আমাদের থেকে, সব খরচ তাদের। আমাদের শুধু ডিজাইন করে দিতে হবে। অগ্রিম অনেকগুলো টাকা সহ 5টি সেলাই মেশিন ও অন্যান্য সরঞ্জাম দিয়ে যায় কাজ করার। আসলে আমাদের এতিমখানায় একটাই মাত্র সেলাই মেশিন ছিল, তাও নিজেদের কাপড় তৈরি করা শুধু। একজন কাজে বসলে অন্য সবাই দাঁড়িয়ে থাকতে হতো, এতে করে সময় অপচয় হতো বেশ। এবার একাধিক মেশিন পেয়ে সবাই যে যার খেয়াল খুশি মতো কাজের সুযোগ পায়। এতিমখানার এত উন্নতি সবার নজর কাড়ে। একাধারে পড়াশোনার একটা ভালো কেন্দ্র যেমন হয়ে উঠেছিল, তেমন প্রতিটি মেয়ে প্রায় স্বাবলম্বী হয়ে উঠেছিল। শুধু এতিমখানার ওপর নির্ভর করে ছিল না কেউ, নিজ নিজ প্রচেষ্টায় নিজেকে সহ এতিমখানার উন্নতিতে সাহায্য করছিল। ডাক, নাম, যশ, খ্যাতি সবই পেয়েছিলাম আমরা। এত সুখের মাঝে দুঃখ হয়ে আসে একটি ঘটনা, জীবন প্রায় তছনছ হয়ে যায় আমার।